স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে জোহানেসবার্গের স্যান্ডটন শহর। প্রতিটি রাস্তা এবং মোড়ে রয়েছে প্রশাসনের সরব উপস্থিতি। জানা গেছে পৌঁছানোর পর দিন অর্থাৎ 23 আগস্ট দ্য রাইজ অব বেঙ্গল টাইগার বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 24 তারিখ যোগদান করবেন মূল আয়োজন ব্রিক্স সম্মেলনে। এই বিষয়ে আরও জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম। ব্রিক্স সামিটে যোগদান ছাড়া প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচিগুলো সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে শুনতে চাই। সাইডলাইন বৈঠক সম্পর্কে কিছু জানা গেছে কিনা? ধন্যবাদ সৌমিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আগামীকাল দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত 8:50 জোহানেসবার্গে এসে পৌঁছাবেন। একটু আগে যেমনটি বলছিলেন ওনার যে প্রোগ্রামগুলোর কথা 23 তারিখ এবং 24 তারিখ, সেই প্রোগ্রামগুলোর বাইরে প্রথমত কমিউনিটির কথা দিয়ে শুরু করি। দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে 24 তারিখ সন্ধ্যায় গণসংবর্ধনা দেওয়া হবে, সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি। এছাড়াও সাইডলাইন বৈঠকের বিষয়ে আমরা ইতিমধ্যে 4 দেশের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। চীনের প্রেসিডেন্টের সাথে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে। এছাড়াও তিনি ব্রাজিল এবং মোজাম্বিক, আফ্রিকা দেশ মোজাম্বিকের প্রেসিডেন্টের সাথে তিনি কিন্তু সাইড বৈঠক করবেন, সেই বিষয়ে আমরা জানতে পেরেছি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর যে সফর, আসলে পুরো সফরসূচি বলতে গেলে খুবই টাইট শিডিউল। আমার হাতে যে সফরসূচি এসে পৌঁছেছে সেটিতে আমরা দেখেছি একদম মাননীয় প্রধানমন্ত্রী জোহানেসবার্গে এসে পৌঁছানোর পর থেকে অর্থাৎ 26 তারিখ তিনি জোহানেসবার্গ ত্যাগ করবেন, তার আগ পর্যন্ত ওনার কিন্তু র্যান্ডম বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামগুলোর মধ্যে সব থেকে বড় প্রোগ্রাম আমরা মনে করছি ব্রিক্স সামিটের বাইরে যেটি, সেটা হচ্ছে বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে সাউথ আফ্রিকা বিজনেস ফোরামের যে সামিটটি অনুষ্ঠিত হবে 23 তারিখ। এই সামিটটিকে বড় করে দেখছেন কিন্তু এখানকার ব্যবসায়ীরা। তারা মনে করছেন যে এটি যদি সার্থক হয়, সফল হয়, এক্ষেত্রে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন একটি ধার উন্মোচন হবে, এমনকি উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানিতে নতুন একটি ধার উন্মোচিত হবে, সে প্রত্যাশা কিন্তু এখানকার প্রবাসী বাংলাদেশিরা দেখছেন। প্রধানমন্ত্রী সহ এখানে আসলে ব্রিক্সের যে আয়োজন, এই আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে জোহানেসবার্গ একদম পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমি আজকে গিয়েছিলাম সেন্টনে, যেখানে কনভেনশন সেন্টার মূলত ব্রিক্স সামিটটি অনুষ্ঠিত হবে, সেটি আমি পরিদর্শন করে এসেছি। আমি দেখেছি আসলে নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটুকু নিশ্চিত করা হয়েছে। এমনকি আরেকটা তথ্য যদি আপনাকে দিই, এই সামিটে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অন্তত বিশ্বের 69টি দেশের রাষ্ট্রপ্রধান যোগ দেওয়ার কথা রয়েছে। সৌমিত্র, ধন্যবাদ নুরুল আলম আপনাকে। নুরুল আলমের কাছ থেকে আমরা শুনছিলাম দর্শক, দক্ষিণ আফ্রিকা থেকে যোগ দিয়েছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে 31 লাখ টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি আব্দুল মোতালেব। আবুধাবি ও আল আইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিউটি ফ্রির মাসিক বিগ টিকেটের বিজেতা হয়ে এই অর্থ জিতেছেন তিনি। গেল 18 আগস্ট সাপ্তাহিক ড্রতে সৌভাগ্যবান বিজেতা হিসেবে ঘোষণা করায় মোতালেবের নাম। জেতেন আমিরাতের মুদ্রা 1 লাখ দিরহাম। আব্দুল মোতালেব জানান, গত 3 বছর ধরে ফুজাইরা থেকে পরিচিত কয়েকজন মিলে নিয়মিত লটারির টিকিট কিনতেন। কিছুদিন আগে ওই গ্রুপ থেকে বাদ দেওয়া হয় তাকে। পরবর্তীতে মাসিক একটি করে 500 দিরহামের টিকিট কিনতে থাকেন তিনি। আর তাতেই ভাগ্য খুলে যায়। লটারিতে জেতা টাকা দিয়ে ঘর বানাবেন বলে জানান আব্দুল মোতালেব। দুবাই থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফেরার আগে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। দুবাইয়ে এক জুয়েলারি কোম্পানি এনআরআই এর অফিস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির রিপোর্টে বিস্তারিত। গত 1 মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান। আগে থেকেই দুবাইয়ের জুয়েলারি প্রতিষ্ঠান এনআরআই প্রচার করেছিল সাকিব আসবেন এখানে। রোববার সন্ধ্যায় যখন জুয়েলারি প্রতিষ্ঠানের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব উপস্থিত হন, তখন হাজার হাজার ভক্ত অনুরাগী সাকিবকে শুভেচ্ছা জানানোর জন্য ছুটে আসেন। সাথে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আমি খুবই আনন্দিত এনআরআই জুয়েলারির সাথে পরিচিত হতে পেরে। তারা তাদের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সততার সাথে, নিষ্ঠার সাথে, এবং আমি আশা করবো আপনারাও সেই একই কাজই করবেন, যেভাবে আমরা একসাথে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সামনে আমাদের এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা বিজনেস নিয়ে আমার অতটা এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওনারা চেষ্টা করছেন তাদের বেস্টটা দেওয়ার জন্য।
সন্ধ্যা 6টায় আশরাফুল ও সাকিব দুবাই এনআরআই জুয়েলারির ব্র্যান্ডিং করা গাড়িতে গোল্ডসুক বা স্বর্ণের মার্কেটের মেরিনা প্লাজায় আসেন। সেখানে এনআরআই জুয়েলারির অফিস পরিদর্শন করেন। সাকিব জানান, কোনো জুয়েলারি ব্যবসায়ী নন, তাই তো জুয়েলারি বা স্বর্ণ ব্যবসায়ী না বলতেও অনুরোধ তার। এই ব্যবসার সাথে জড়িত না, সো আমি এই ব্যবসা সম্পর্কে জানি না, বাট আদিকাল থেকেই যেটা ইতিহাস বলে যে গোল্ডের ব্যবসা হচ্ছে খুবই একটা সফিস্টিকেটেড ব্যবসা। এদিকে সাকিব আল হাসানের উপস্থিতিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল আয়োজক প্রতিষ্ঠান। সাকিবের নিরাপত্তার জন্য ছিল অর্ধশতাধিক নিরাপত্তা কর্মী। সাকিবের উপস্থিতির আগে ও পরে বিনোদনের জন্য ছিল ঐতিহ্যবাহী আরবীয় নাচ। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ইতালিতে জাতীয় শোক দিবস পালন করেছে আওয়ামী লীগ। নাপোলি শাখার উদ্যোগে পালিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী। নাপোলি কাসান্ড্রিনো একটি হলরুমে হয় এই আয়োজন। বঙ্গবন্ধুর জীবন দর্শন ও রাজনীতি নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধু সহ 15 আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় করা হয় দোয়া। এই আয়োজনে সভাপতিত্ব করেন আকবর শেখ এবং পরিচালনায় ছিলেন জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন নাদিম ব্যাপারী, মুক্তিযোদ্ধা জোবায়দুল্লাহ মাস্টার, তুষার হাওলাদার, মিরাজ মোল্লা সহ আরও অনেকে। প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। জাতীয় শোক দিবসের আয়োজনে এই বার্তা দেন তিনি। বলেন, দেশের অর্থনীতিকে চাঙা রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশটির আওয়ামী লীগ সভাপতি হোসেন আহমেদ আজিজ এবং যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়া ও টিপু চৌধুরী। আর উপস্থিত ছিলেন প্রথম সচিব ইকবাল আক্তার, নিয়াজ মোরশেদ, লুৎফর রহমান মুখাই আলী, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 8 কেজি স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রকৌশলীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। মালয়েশিয়া থেকে আসা বিমানের একটি উড়োজাহাজ থেকে নামার পর এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলামকে আটক করা হয়। রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-383 বোয়িং। যাত্রী নামিয়ে দিয়ে নিয়মিত চেকিংয়ের জন্য বোয়িংটি হ্যাঙ্গার এরিয়ায় আনা হয়। টেকনিশিয়ান, ক্লিনার এবং অন্য স্টাফরা নেমে আসার বেশ কিছু সময় পর বিমানটি থেকে নেমে আসেন এয়ারক্রাফট মেকানিক শফিকুল। বিষয়টি সন্দেহ হলে এপিবিএন সদস্যরা তাকে তল্লাশির পর বেল্টের নিচে বিশেষভাবে বাঁধা 68 পিস গোল্ড বার উদ্ধার করে। বিভিন্ন সময়ে গোল্ড উদ্ধার হচ্ছে। এই গোল্ড তো আসলে পায়ে হেঁটে নিজে নিজে বের হয়ে যাবে না, কেউ না কেউ এটা এখান থেকে বের করে নিয়ে যাবে। তো আমাদের মধ্যে অসাধু বিপদগামী কর্মকর্তারা রয়েছেন বা কর্মচারীরা রয়েছেন যারা এটার সাথে হয়তো জড়িত থাকতে পারে। 7 কেজি 888 গ্রাম ওজনের স্বর্ণবারগুলোর বাজার মূল্য আনুমানিক 7 কোটি 80 লাখ টাকা। এপিবিএন কর্মকর্তাদের ধারণা, শক্তিশালী স্বর্ণ চোরাচালান চক্রের সাথে জড়িত শফিকুল। আমার কাছে মনে হয় যে চক্রটাই গোল্ড পাঠিয়েছে সেই চক্র আগে থেকে তার সাথে যোগাযোগ করেছে, সেই ইনফরমেশন তার কাছে ছিল। আমরা যদিও তার এই বর্তমান যে মোবাইল ফোন সে ইউজ করতেছে, সেই মোবাইল ফোনে আমরা কোনো ধরনের কোনো এভিডেন্স পাইনি। এর আগে 17 আগস্ট দুবাই থেকে আসা 2 যাত্রী সহ সিভিল এভিয়েশনের 3 কর্মীকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা এফশেক। তাদের কাছ থেকে 35 লাখ টাকা মূল্যের স্বর্ণ আটক করা হয়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল খুনিকে ফাঁসি দিয়ে কলঙ্কমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সংগঠনের নেতারা। বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটি জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় এই দাবি জানান নেতাকর্মীরা। খুনিদের সাজা দ্রুত কার্যকরের দাবি তাদের। এ সময় বঙ্গবন্ধু সহ 15 আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ তাহের ভূঁইয়া। সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দৌলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী রাসেল আহমেদ। উপস্থিত ছিলেন শেখ মুসলিম উদ্দিন, আরিফুল ইসলাম আজম সহ আরও অনেকে। জুলাই মাসে রফতানি বাড়লেও ইউরোপের বাজারে তৈরি পোশাক খাতের ব্যবসা কমেছে প্রায় 40%। উদ্যোক্তারা বলছেন, পশ্চিমা দেশগুলোতে বিদ্যুৎ, খাবার, বাড়ি ভাড়া সহ বেড়েছে সব ধরনের খরচ, যার প্রভাব পড়তে শুরু করেছে পোশাক খাতে। তবে চীনের উপর নির্ভরশীলতা কমছে অনেক দেশের, এতে নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা।
চলতি অর্থবছরের প্রথম মাসে মোট রপ্তানির ৮৬% এসেছে তৈরি পোশাক খাত থেকে। তথ্য বলছে এ মাসে রপ্তানি আয় $৩৯৫ কোটি, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ১৭% বেশি। তবে বাড়েনি চলতি বছরের জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি। জুলাইয়ে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি কমেছে 40%। উদ্যোক্তাদের শঙ্কা, এই ধারা অব্যাহত থাকলে সংকটে পড়বেন তারা। ইউরোপের বাজারে 30 to 40% অর্ডার এখন কিন্তু কম আমাদেরকে প্লেস করা হচ্ছে আমাদের কাছে। এটা আগামী এই বছরটা এরকম অবস্থায় চলতে থাকবে বলে আমরা আশঙ্কা করছি। কোভিড ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেও পোশাক খাতের বিশ্ববাজার ছোট হয়েছে প্রায় 30%। ব্যবসায়ীরা বলছেন, পশ্চিমা দেশগুলো হচ্ছে ব্যবসার অন্যতম জায়গা, যেখানে তাদের বিদ্যুৎ, খাবার, বাড়ি ভাড়া সহ বেড়েছে সব ধরনের খরচ, যার কারণে তাদের ক্রয় ক্ষমতা কমেছে। তাদের অন্যান্য বিলগুলি এমনভাবে বেড়েছে যে তাদের ডিসপোজেবল ইনকাম ফর টেক্সটাইল অ্যান্ড ক্লোদিং কমে গেছে। কমে যাওয়াতে অটোমেটিকলি মার্কেট শিং করেছে। আমাদের ধারণা এবং আমাদের pretty much sure যে 25 to 30% মার্কেট ছোট হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটা মনে করেন উদ্যোক্তারা। বলছেন, ইউরোপ, আমেরিকা বলয়ের অনেক দেশ চীন থেকে পোশাক পণ্য আনতে আগ্রহ হারাচ্ছেন। এসব বাজার নিজেদের আয়ত্তে আনতে পারলে বাংলাদেশের পোশাক খাতের বাজার আরো বড় হবে। এজন্য জ্বালানি সংকট দূরের তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। যে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানির শেয়ার বাড়াবার কিন্তু একটা বিশাল সুযোগ কিন্তু তৈরি হয়েছে। সেই সুযোগটা তৈরি হয়েছে কয়েকটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমেরিকার সাথে ইউর সাথে যে চায়নার বাণিজ্য যুদ্ধ, এইটা একটা অন্যতম কারণ। আর এই কারণে এর সাথে চায়নার উপর ডিপেন্ডেন্ট ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মায়ানমার এরাও খুব বিপদে আছে। ফলে সে যে গ্যাপটা তৈরি হচ্ছে, এইটা বাংলাদেশের জন্য একটা বিরাট সুযোগ। ব্যবসার প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন বাজার খুঁজে বের করার তাগিদ দিচ্ছে এফবিসিসিআই এর নতুন নেতৃত্ব। বলছেন, এলসি বিড়ম্বনা কাটাতে উদ্যোগ প্রয়োজন। ব্যবসায়ীদেরকে সুযোগ দিতে হবে যে তার মালটা যাতে আসে সেই যেন বন্দরে ড্যামারেজ দিতে না হয়, সেখানে যেন তাকে 200% 200 থেকে 400% তার পেনাল্টি দিতে না হয়। এই জায়গাগুলি কিন্তু যত স্মুথ হবে ততই কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, জুলাই মাসে রপ্তানি আয় এসেছে $4.59 বিলিয়ন, যা আগের অর্থ বছরের প্রথম মাসে ছিল $3.9 বিলিয়ন। সাইফুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।